বায়োকেমিস্ট্রি ফার্স্ট কার্ডের ফার্স্ট ক্লাসটাতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসটাতে আমরা দুইটা টপিক নিয়ে পড়ব। একটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু বায়োকেমিস্ট্রি অ্যান্ড আরেকটা হচ্ছে সলিউশন নিয়ে। ইন্ট্রোডাকশন টু বায়োকেমিস্ট্রি এই টপিকটা আমরা ক্লাসের শেষ দিকে পড়ব, কারণ এই টপিকটা আসলে পরীক্ষার জন্য খুব একটা ইম্পর্ট্যান্ট না। মূলত এই টপিকটাতে হচ্ছে আমরা বায়োকেমিস্ট্রির ডেফিনিশন, দেন হচ্ছে এইম, ইম্পর্টেন্স, এগুলো পড়ি। সো এটা আসলে যেহেতু পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট না, খুব একটা জানার দরকার নেই, এই জন্য আমরা একটু শেষ দিকে পড়বো। কেন আসলে পড়বো? কারণ কিছু কিছু কলেজে অনেক টিচার আছেন যারা হচ্ছে শুরুতে এটা একটু পড়ায় আর কি, যেহেতু পড়তে হয় এই জন্য আমরা একটু পড়বো। বাট আমরা আজকে ইম্পর্টেন্স দিয়ে পড়বো হচ্ছে সলিউশন টপিকটা নিয়ে। এই সলিউশনের আমরা একটু ডেপথে গিয়ে হচ্ছে আজকে জানার চেষ্টা করবো। ওকে, সো চলো শুরু করি। সলিউশন, তুমি যখন সলিউশন টপিকটা পড়বা তখন ঠিক ডেফিনেশনটার মধ্যে এই 5টা পয়েন্ট তুমি আসলে দেখতে পাবা। সো শুরুতে দেখে ভয় পাইও না, আমি তোমাকে প্রত্যেকটা পয়েন্ট খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। দেখো, সলিউশনটা আসলে কি, ডেফিনেশনটাতে কি বলে যে সলিউশন হচ্ছে, সলিউশন ইজ আ হোমোজেনাস মিক্সচার অফ টু অর মোর সাবস্টেন্সেস, যেখানে কিনা এই সাবস্টেন্সগুলো ডিস্ট্রিবিউটেড ইউনিফর্মলি অ্যামাং ইচ আদার, দেন ফর্ম আ সিঙ্গেল ফেজ এট এ ডেফিনিট টেম্পারেচার অ্যান্ড প্রেশার। সো চলো আমরা একটা একটা করে পয়েন্ট নিয়ে হচ্ছে আমরা আলোচনা করি। সো দেখো, প্রথম পয়েন্টটাতে বলা আছে যে একটা হোমোজেনাস মিক্সচার। হোমোজেনাস মিক্সচার, এটা জানার আগে আমাদের আগে বুঝতে হবে যে আসলে মিক্সচারটা কি। মিক্সচার হচ্ছে দুইটা বা তার চাইতে বেশি সাবস্টেন্স একসাথে থাকবে। ওরা একসাথে জাস্ট থাকবে, থেকে কোনো আসলে রিয়াকশন করে নতুন কোনো প্রোডাক্ট ফর্ম করবে না, জাস্ট একসাথে থাকবে। তো এই দুইটা বা তার চাইতে বেশি সাবস্টেন্স একসাথে আসলে কিভাবে থাকতেছে, এই কিভাবে প্রশ্নটা থেকেই হচ্ছে হোমোজেনাস অ্যান্ড হেটারোজেনাস এই দুইটা টার্ম আসে। ওকে, সো আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি। ধরো আহ, ধরো এটা হচ্ছে একটা গ্লাস, এই গ্লাসটাতে হচ্ছে আমাদের পানি আছে। ওকে, এতটুকু পানি। আর এই গ্লাসটাতে হচ্ছে আমরা একটা চিনির শরবত বিবেচনা করতেছি। সো এখানে হচ্ছে আমাদের চিনি আছে। ওকে, অর্থাৎ আমরা এই গ্লাসটার মধ্যে চিনি এবং পানি নিয়ে এটাকে আমরা একটু ভালোভাবে মিশিয়েছি, পরিমাণ মতো চিনি এবং পানি নিয়ে ভালোভাবে মিশিয়েছি, তখন একটা আসলে মিক্সচার ফর্ম হয়েছে। তো তুমি যদি হচ্ছে একটা কাজ করো, যে একটা চামচ দিয়ে তুমি এই জায়গাটা থেকে যদি 1 চামচ মিক্সচার নেও, এইখানটাতে তুমি পানি আর চিনির যেই কম্পোজিশনটা দেখতে পাবা, সেম কম্পোজিশনটাই তুমি যদি এইখান থেকেও নাও পাবা, এইখান থেকেও যদি নাও পাবা। অর্থাৎ এই মিক্সচারের যেই জায়গা থেকেই তুমি নাও না কেন, সেখানেই পানি এবং চিনির কম্পোজিশনটা সেম পাবা। এই যে পানি এবং চিনির কম্পোজিশনটা বা পরিমাণটা বা রেশিওটা যে আসলে এখানে সেম আছে, এইটাকেই হচ্ছে আমরা বলতেছি হোমোজেনাস মিক্সচার। তাহলে হেটারোজেনাস মিক্সচারটা কি? হেটারোজেনাস মিক্সচারটাতে আসলে তোমার যেই পানিটা তো হচ্ছে এখানে সলভেন্ট, যেহেতু বেশি পরিমাণে আছে, আর চিনির যেই চিনিটা হচ্ছে এখানে আমাদের সলিউট। আমরা সলভেন্ট সলিউট নিয়ে একটু পরে ডিটেলস জানতেছি। বাট হেটারোজেনাস মিক্সচারটাতে হচ্ছে তোমার পানি, এটার সাথে যদি আমরা হচ্ছে একটা তেল বিবেচনা করি, যে পানি এবং হচ্ছে ওয়েল আছে, তো এটাকে যদি আমরা ভালোভাবে মিশাইও, ওরা কিন্তু আসলে প্রত্যেকটা জায়গায় সেম কম্পোজিশনে থাকবে না। অর্থাৎ হেটারোজেনাস মিক্সচারের ক্ষেত্রে পুরো মিক্সচারে প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট পার্টে হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট তোমার কম্পোজিশন থাকবে সলিউট আর সলভেন্টের। সলিউট কি সলভেন্ট কি এর পরের পয়েন্টে কিন্তু আমরা পাবো। সো প্রথম পয়েন্টটা কিন্তু আমাদের ক্লিয়ার, যে সলিউশন হচ্ছে একটা হোমোজেনাস মিক্সচার। অর্থাৎ তুমি এই গ্লাসের এই সলিউশনটা বা এই মিক্সচারের যেই জায়গা থেকেই হচ্ছে 1 চামচ পানি নাও না কেন, তুমি সেম কম্পোজিশন দেখতে পাবা। ওকে, এই মিক্সচারটা আসলে কিভাবে ফর্ম হয়েছে একটু আগেই বললাম, দুইটা বা তার চাইতে বেশি সাবস্টেন্স দিয়ে। দেখো, দুইটার এক্সাম্পল তো তোমরা দেখতে পেয়েছো, যে একটা আমরা চিনির শরবতের কথা বিবেচনা করেছি। সো মোর সাবস্টেন্সের কথা যদি আমরা একটা এক্সাম্পল দিতে চাই, কিরকম হতে পারে, সেটা হচ্ছে একটা সফট ড্রিঙ্কসের কথা বিবেচনা করো। একটা সফট ড্রিঙ্কসে কি থাকে? পানি থাকে, পানির মধ্যে হচ্ছে তোমার সুগার থাকে, তারপরে হচ্ছে ফ্লেভারিং এজেন্ট থাকে, তারপরে গ্যাস থাকে। অর্থাৎ এখানে অনেকগুলা কিন্তু সাবস্টেন্স, অর্থাৎ দুইয়ের চেয়ে বেশি সাবস্টেন্স মিলে কিন্তু একটা সলিউশন ফর্ম করছে। ওকে, সো এই জায়গাটাতে, এই যে সাবস্টেন্সের জায়গাটাতেই কিন্তু হচ্ছে আমাদের সলভেন্ট অ্যান্ড সলিউট এই দুইটা কনসেপ্ট আসে। দেখো, আমি যে তোমাকে বললাম যে এই চিনির শরবতটার কথা যদি আমরা চিন্তা করি, এখানে পানির পরিমাণটা বেশি না, পানির পরিমাণটা বেশি না, এই সলিউশনটাতে যেই সাবস্টেন্সের পরিমাণটা বেশি, সেটাকেই হচ্ছে আমরা বলবো সলভেন্ট। ক্লিয়ার?
ক্লিয়ার? এখানে ওয়াটারের পরিমাণ বা এই সলিউটটার পরিমাণ বেশি, সরি, এই সাবস্টেন্সের পরিমাণ বেশি। আর যেই সাবস্টেন্সের পরিমাণটা হচ্ছে কম থাকবে, যেই সাবস্টেন্সটা হচ্ছে এখানে আমাদের কম থাকবে, এইটাকেই হচ্ছে আমরা বলবো, এটাকেই হচ্ছে আমরা বলবো সলিউট। ওকে, দেখো আমরা সলিউশনের ডেফিনিশন পড়তেছি, বাট লিডিং কোশ্চেন হিসেবে আরও কয়েকটা কিন্তু আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো ভাইভাতে জিজ্ঞেস করতে পারে এগুলো কিন্তু আমরা পড়ে ফেলতেছি। ওকে, তো এবার এটা তো আমরা দুইটা মানে সাবস্টেন্সের ক্ষেত্রে আমরা বিবেচনা করতেছি। যদি হচ্ছে আমরা দুইয়ের চাইতে বেশি সাবস্টেন্সের একটা সলিউশনের কথা চিন্তা করি, যেমন সফট ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কসের মধ্যে এই যে পানিটা, এটা হচ্ছে একটা সলভেন্ট, বাকি যা আছে, যেহেতু পানিটা বেশি থাকে, আর বাকি যা আছে অর্থাৎ সুগার, তারপরে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড বা গ্যাস, তারপরে হচ্ছে ফ্লেভারিং এজেন্ট, হ্যাঁ, কালারিং এজেন্ট যা আছে, ওগুলো হচ্ছে আমাদের সলিউট। ওকে, তাহলে সলিউট কিন্তু একটা বা তার চেয়ে বেশি হতে পারে, বাট সলভেন্ট জাস্ট একটা থাকবে। সো অনেক কিছুই জানলাম। সলিউশন হচ্ছে একটা হোমোজেনাস মিক্সচার যেখানে দুই বা তার চাইতে বেশি সাবস্টেন্স ইউনিফর্মলি থাকবে। ইউনিফর্মলি মানে কি, মানে পুরা সলভেন্টের মধ্যে সলিউটগুলো সমানভাবে বিস্তৃত থাকবে, অর্থাৎ কোথাও কম কোথাও বেশি এরকমটা কিন্তু থাকবে না। অ্যান্ড ইউনিফর্মলি হচ্ছে যেহেতু ওরা ইচ আদার ইউনিফর্মলি থাকে, অ্যান্ড ওরা সবগুলো সাবস্টেন্স মিলে একটা সিঙ্গেল ফেজ ফর্ম করে। সিঙ্গেল ফেজ, এটার মানেটা কি, অর্থাৎ তুমি যদি হচ্ছে এই চিনির শরবতটাকে তুমি দেখো, তুমি ডিফারেন্সিয়েট করতে পারবে না যে এটাতে দুইটা বা তার চাইতে বেশি আসলে লেয়ার বা স্তর আছে, বা এটাতে হচ্ছে আসলে পানির সাথে অন্য কিছু আছে, এটা তুমি কিন্তু দেখে ডিফারেন্সিয়েট করতে পারবা না, রাইট? সো পুরোটা মিলেই হচ্ছে একটা সিঙ্গেল ফেজ ফর্ম করে। কিন্তু এই যে হেটারোজেনাস মিক্সচার, যেটা সলিউশন না, পানি আর তেলের যে এক্সাম্পলটা তোমাকে আমি দিলাম, হ্যাঁ, ওইটাতে যেমন আমি একটা ছবি এনেছি, দেখো এই যে এই ছবিটাতে যদি একটু দেখো, যেখানে পানি আছে আর হচ্ছে ওয়েল আছে, এটা আমরা ভালোভাবে যদি মেশাই, মেশানোর পরও কিন্তু দেখো এটা কিন্তু হোমোজেনাস না, ইউনিফর্মলি কিন্তু ডিস্ট্রিবিউটেড না, রাইট? এটা কিন্তু সিঙ্গেল একটা ফেজ মনে হচ্ছে না, এটা ডিফারেন্ট অনেক, মানে কয়েকটা ফেজ, বা এখানে দুইটা ফেজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এই জন্য কিন্তু এটা সলিউশন না। ওকে, তারপরে দেখো আগের জায়গায় ফিরে আসি। সো ফর্মিং আ সিঙ্গেল ফেজ অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট ওয়ান অ্যাট আ ডেফিনিট টেম্পারেচার অ্যান্ড প্রেশার। এই পুরো সলিউশনটা যে একটা হোমোজেনাস মিক্সচার হয়ে ইউনিফর্মলি থাকবে, এটা কিন্তু অবশ্যই একটা ডেফিনিট টেম্পারেচার অ্যান্ড প্রেশারে। কারণ তোমরা এটা অবশ্যই ফিল করতে পারো যে টেম্পারেচারের পরিমাণটা যদি তুমি বাড়ায় দাও, তাইলে কিন্তু ওই সলভেন্টের সলিউবিলিটিটা অনেক বেড়ে যায়, রাইট? কীরকম বিষয়টা, ধরো আমি 1 গ্লাস পানির মধ্যে 1 চামচ যদি আমি চিনি দেই, তাহলে এটা একদম প্রপারলি মিশে। কিন্তু আমি যদি 5 চামচ দিই, অর্থাৎ অনেক বেশি দিই, তাহলে সুপার স্যাচুরেটেড হয়ে যাবে না সলিউশনটা, মানে অনেক বেশি পরিমাণে চিনি থেকে যাবে না? তো যদি তুমি টেম্পারেচারটা বাড়ায় দাও, সলিউবিলিটি বাড়বে, অর্থাৎ এটা কিন্তু ওভার স্যাচুরেটেড বা সুপার স্যাচুরেটেড থেকে এটা স্যাচুরেটেড হয়ে যাবে, অর্থাৎ সব জায়গায় একদম পারফেক্টলি আবার মিশে যাবে কিন্তু বিষয়টা, রাইট? অর্থাৎ টেম্পারেচার বাড়লে কিন্তু সলিউশনের তোমার সলিউবিলিটি বেড়ে যায়, সলিউশনটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। সেম বস্তু যদি আমরা প্রেশারের কথা চিন্তা করি, যে সফট ড্রিঙ্কসের এক্সাম্পল দিয়েছিলাম, যদি আমরা সফট ড্রিঙ্কসের ক্যাপটা খুলে ফেলি, গ্যাসটা বের হয়ে গেলে কি সলিউশনটা কি আর আগের মতো থাকে? চেঞ্জ হয়ে যায় না? সো এই জন্য কিন্তু ডেফিনিট টেম্পারেচার অ্যান্ড প্রেশার এটা ইম্পর্ট্যান্ট। সো আমরা সলিউশনের ডেফিনিশনটা কিন্তু বুঝে পড়ে ফেললাম। এইবার তোমার কাজ হচ্ছে তুমি আমার সাথে এটা 2বার রিপিট করো। আমরা এবার বইয়ের ভাষায় যেহেতু বুঝে ফেলছি, এবার আমরা এটা বইয়ের ভাষায় মুখস্থ রাখবো। কি? সলিউশন ইজ এ হোমোজেনাস মিক্সচার of two or more substances distributed uniformly among each other and forming a single phase at a definite temperature and pressure. Clear? আমার সাথে আরেকবার তুমি বলো, দরকার ভিডিও পজ করে আরেকবার বলো। Solution is a homogeneous mixture of two or more substances distributed uniformly among each other and forming a single phase at a definite temperature and pressure. সলিউশনের ডেফিনিশন ক্লিয়ার, এবং এই সলিউশন পড়তে গিয়ে কিন্তু আমরা আরও অনেকগুলো লিডিং কোশ্চেনের অ্যান্সার পেয়ে গেছি। দেখো বাকি এই জায়গাগুলোতে আমাদের বেশি সময় লাগবে না। তাহলে হোমোজেনাস মিক্সচারটা কি, এটা আলাদাভাবে হচ্ছে জিজ্ঞেস করে পরীক্ষায় অথবা মাঝে মধ্যে রিটেনে আসে। কি এটা? হোমোজেনাস মিক্সচারটা হচ্ছে এমন একটা মিক্সচার, ইট ইজ এ মিক্সচার হোয়ার টু অর মোর সাবস্টেন্সেস শোয়িং অল থ্রো সেম কম্পোজিশন। অর্থাৎ চিনির শরবতের কথা যদি তুমি চিন্তা করো, এখানে দুইটা সাবস্টেন্স একসাথে আছে, এটাকে ভালোভাবে মেশানোর পর তুমি পুরা যেই জায়গা থেকেই দেখো না কেন, পানি এবং চিনির সলভেন্ট এবং সলিউটের কম্পোজিশনটা, কতটুকু সলভেন্ট কতটুকু সলিউট আছে, সব জায়গায় সেটা হচ্ছে সেম কম্পোজিশনে থাকবে। তাহলে হেটারোজেনাস মিক্সচারটা কি হবে? এটা হচ্ছে মিক্সচার অফ টু অর মোর সাবস্টেন্সেস, যেখানে কিনা এই
পুরো সলিউশনের ডিফারেন্ট পার্টে ডিফারেন্ট কম্পোজিশন দেখাবে। তাহলে সংজ্ঞাটা কীরকম হইতে পারে? হেটারোজেনাস মিক্সচার is a mixture of two or more substances where showing different composition in different part of the total মিক্সচার, রাইট? যেমন এই মিক্সচারটাতে যদি আমরা চিন্তা করি, এইখান থেকে যদি হচ্ছে আমরা 1 চামচ পরিমাণ হচ্ছে মিক্সচার নেই, এটাতে যে আমরা পানি আর তেলের কম্পোজিশন দেখব, এই জায়গাতে অবশ্যই ডিফারেন্ট দেখব। এই জন্যই কিন্তু এটা একটা হেটারোজেনাস মিক্সচার। ক্লিয়ার? তো এইবার আমরা আসি হচ্ছে, একটু আগে আমরা পড়ে ফেলছিলাম সলভেন্ট কি, সলিউশন কি। সলভেন্ট কি, সলিউট কি। দেখো একটু আগে আমরা বলছি সলিউশনের মধ্যে যেই সাবস্টেন্সটা বেশি পরিমাণে থাকবে সেটাই হচ্ছে সলভেন্ট। ওকে, যেমন যেমন একটু আগে যে আমরা ওই এক্সাম্পলটা দিলাম, একটা গ্লাসে যখন হচ্ছে আমরা পানি এবং চিনি রাখবো, যখন চিনি রাখবো, এখানে যেহেতু পানির পরিমাণটা বেশি, অর্থাৎ সলিউশনে পানির পরিমাণটা যেহেতু বেশি, এই জন্য এখানে পানিটা হচ্ছে এইখানটাতে আমাদের সলভেন্ট, আর এই যে এইখানে হচ্ছে আমাদের চিনিটা হচ্ছে এখানে আমাদের, চিনি বা সুগারটা হচ্ছে এখানে আমাদের সলিউট। কেন? কারণ এটা হচ্ছে কম পরিমাণে থাকে। সো সলভেন্ট মানে হচ্ছে কম্পোনেন্ট অফ আ সলিউশন হুইচ ফর্মস লার্জার পোর্শন অফ দ্যাট সলিউশন। ওকে, এখানে বইতে তুমি একটা লাইন দেখবা যে দ্য স্টেট অফ সলিউশন, আমি বইয়ের লাইনটা একটু লিখে দিচ্ছি, বইতে তুমি এরকম একটা লাইন দেখতে পাবা যে স্টেট অফ সলিউশনের যে অবস্থাটা তুমি দেখতে পাও, স্টেট অফ সলিউশন ইকুয়াল টু স্টেট অফ সলভেন্ট। অর্থাৎ সলিউশনটা তুমি এখানে লিকুইড স্টেটে দেখতে পাচ্ছ, আর এই লিকুইডটাই সলভেন্টটাও এখানে আমাদের কি ছিল? ওয়াটার ছিল। সো সলভেন্টের স্টেট যেটা তোমার বা সলিউশনের স্টেট কিন্তু সেটা হবে। দেখো আমরা কিন্তু যতবারই সলিউশন নিয়ে চিন্তা করি ততবারই হচ্ছে আমাদের পানিকে আমাদের সলভেন্ট মনে হয়, চিনিকে হচ্ছে আমাদের অলওয়েজ সলিউট মনে হয়। কিন্তু দেখো আমি এরকম একটা সিচুয়েশন চিন্তা করো যে এইখানে হচ্ছে, ধরো কথার কথা, অনেক পরিমাণ চিনি, এতটুকু পরিমাণ হচ্ছে জাস্ট চিনি, এর মধ্যে আমরা অল্প পরিমাণ পানি পুরা জায়গায় সমানভাবে হচ্ছে আমরা মিশাই দিলাম। যে এখানে 1 চামচ যদি আমি নেই, মানে সব জায়গায় সেম কম্পোজিশনে থাকবে, এখানে যদি আমি 1 চামচ মিক্সচার নেই, এখানে চিনির পরিমাণ দেখতে পাবো বেশি, পানির পরিমাণ দেখতে পাবো কম। হ্যাঁ, পুরো প্রত্যেকটা পার্টে। তখন কিন্তু পানিটা হয়ে যাবে আমাদের এখানে সলিউট, আর চিনিটা হয়ে যাবে হচ্ছে এখানে আমাদের সলভেন্ট। তো সলভেন্ট নিয়ে যেই কনসেপশনটা, সেটা কি তোমরা একদম ক্লিয়ার কিনা? তাহলে সলভেন্ট কি? সলভেন্ট হচ্ছে ইট ইজ আ কম্পোনেন্ট অফ আ সলিউশন হুইচ ফর্মস লার্জার পোর্শন অফ দ্যাট সলিউশন। তাহলে সলিউটটা কি? দেখো এখানে আমি লিখে রাখছি কম্পোনেন্ট অর কম্পোনেন্টস অফ এ সলিউশন। কেন? কারণ দুইটা সাবস্টেন্স যদি মিলে একটা সলিউশন ফর্ম করে, এর মধ্যে একটা তো সলভেন্ট, তাইলে আরেকটা শুধু সিঙ্গুলার ফর্মে হচ্ছে ওইটা একটা সলিউট। কিন্তু যদি দুইয়ের চেয়ে বেশি সাবস্টেন্স মিলে একটা মিক্সচার ফর্ম করে, সেটাতে একটা হচ্ছে সলভেন্ট, আর বাকি যতগুলো সাবস্টেন্স আছে সবগুলো হচ্ছে আমাদের সলিউট। অ্যান্ড এই সলিউট সবসময় হচ্ছে মাইনর পোর্শন, সলিউশনের মাইনর পোর্শন বা মাইনর সাবস্টেন্স যেগুলো আছে সেগুলোই হচ্ছে আমাদের এখানটাতে সলিউট থাকে। চিনির শরবত যখন আমরা এক্সাম্পল দিয়েছিলাম, সেখানে পানিটা বেশি পরিমাণে, এই জন্য এটা সলভেন্ট, আর চিনিটা কম পরিমাণে, মাইনর পোর্শন যেহেতু ফর্ম করে এই সলিউশনের, এই জন্য চিনিটা হচ্ছে আমাদের সলিউট। সো তুমি আমাকে বলো যে সলিউশন, তারপরে হচ্ছে হেটারোজেনাস মিক্সচার, হোমোজেনাস মিক্সচার, সলিউট, সলভেন্ট, প্রত্যেকটা টার্ম তুমি ক্লিয়ার কিনা? আশা করি ক্লিয়ার। বাট তারপর আমরা ক্লাসের একদম শেষ দিকে গিয়ে আরেকবার রিক্যাপ করব, পুরোটা দ্রুত সময় রিক্যাপ করব। এবার আমরা একটা ডিফারেন্ট টার্মে আসবো, সেটা হচ্ছে হেটারোজেনাস সলিউশন। দেখো টার্মটা কিন্তু 100% কারেক্ট না। কেন? কারণ আমরা একটু আগেই পড়ে আসছি সলিউশন হইতে হইলে এটা অবশ্যই সাবস্টেন্সগুলো হোমোজেনাসলি ইউনিফর্ম ওয়েতে থাকবে। অর্থাৎ একটা ট্রু সলিউশনের ক্ষেত্রে কি হয়, একটা গ্লাসের মধ্যে, যখন আমরা আবারও সেম একটা এক্সাম্পল দিই, যখন পানি থাকে, এই পানির মধ্যে হচ্ছে চিনিগুলা যখন এরকম ডিস্ট্রিবিউটেড থাকে, তো এটাকে হচ্ছে আমরা একটা সলিউশন বলি। সব জায়গায় সেম কম্পোজিশনে হচ্ছে এটা থাকতেছে। অ্যান্ড আরেকটা ইম্পর্টেন্ট, সলিউশন বা অ্যাকচুয়াল ট্রু সলিউশনের ক্ষেত্রে যেটা হয়, পানির মধ্যে এই যে চিনির যেই মলিকিউলগুলো আছে, এগুলো কিন্তু ফ্রিলি একটা একটা সিঙ্গেল আকারে পুরো জায়গায় ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড থাকে।
তাহলে যেহেতু আমি তোমাকে বলছি যে সলিউশনের সাথে হেটারোজেনাস ওয়ার্ডটা ভ্যালিড না, তাহলে কেন বইতে বইতে তুমি এটা দেখবা যে বইতে তাহলে কেন হেটারোজেনাস সলিউশন বলা হয়েছে। আসলে টার্মটা এক কথায় যদি তুমি মনে রাখো বা সবসময় মনে রাখতে চাও, সেটা হচ্ছে টার্মটা কিন্তু সঠিক না, হেটারোজেনাস মিক্সচার হওয়া বেটার। বাট বইতে তাহলে এই যে হেটারোজেনাস সলিউশন, এটার ডেফিনিশনটা আসলে কি বলছে? এটাতে বলছে যে heterogeneous mixture heterogeneous solution is a heterogeneous mixture of solute and solvent, মানে সলিউট এবং সলভেন্টের একটা হেটারোজেনাস মিক্সচার থাকে, যেইখানটাতে সলিউটের যে মলিকিউলগুলা ওরা আলাদা আলাদা থাকে না। আলাদা আলাদা থাকলে যদি হচ্ছে হোমোজেনাসলি ইউনিফর্মলি হচ্ছে আলাদা আলাদা থাকতো, তাহলে তো হোমোজেনাস সলিউশন বা ট্রু সলিউশন হইতো। কিন্তু ওরা আলাদা আলাদা না থেকে মলিকিউলগুলা ওরা একসাথে ক্লাস্টার ক্লাস্টার বা অ্যাগ্রিগেট ফর্ম করে হচ্ছে থাকে। মানে বিষয়টা হচ্ছে এমন, ধরো এই যে এখানে চিনির যেই মলিকিউলগুলো আছে ওরা এরকম আলাদা আলাদা না থেকে এইখানে হচ্ছে কয়েকটা মিলে হচ্ছে একসাথে থাকতেছে, এইখানে কয়েকটা মিলে হচ্ছে মলিকিউল একসাথে থাকতেছে, অর্থাৎ মলিকিউলগুলো ফ্রিলি না থেকে আলাদা আলাদা থাকতেছে। এটাকেই হচ্ছে ওরা বলছে যে হেটারোজেনাস সলিউশন। ওকে, সো আমি আবারও বলছি, যেহেতু টার্মটা সঠিক না, বাট পরীক্ষায় যদি সামহাও জিজ্ঞেস করবে না এটা, তাও যদি কখনো জিজ্ঞেস করে বা আসে, তুমি হচ্ছে বইয়ের যে এই ডেফিনিশনটা আছে তুমি এটা লিখে দিবে, বাট তুমি জানো এটা সঠিক না। বাট তাও একটু বলে রাখি, যেমন এই হেটারোজেনাস সলিউশনের এটার একটা অল্টারনেটিভ ফর্ম হইতে পারে হচ্ছে কলয়েড। হ্যাঁ, যেমন কলয়েড কিন্তু হচ্ছে কি একটা হেটারোজেনাস সলিউশন বা হেটারোজেনাস মিক্সচার। ওকে, কলয়েডের এক্সাম্পল কি? যেমন মিল্ক কিন্তু কলয়েডের একটা প্রপার এক্সাম্পল। আমরা কলয়েড নিয়েও কিন্তু এই বায়োফিজিক্সেই একদম শেষের কয়েকটা ক্লাসে খুব ডিটেলস পড়বো কলয়েড ক্রিস্টালয়েড নিয়ে। বাট একটু জেনে রাখো যে কলয়েডের ক্ষেত্রে কি হয়, যেমন মিল্ক একটা কলয়েড। তুমি যদি মিল্ক দেখো, তুমি যদি দুধ বা মিল্ক বাইরে থেকে দেখো, তোমার কাছে মনে হবে যে এটা একটা সিঙ্গেল ফেজ বা একটা সলিউশন ফর্ম করে রাখছে। বাট তুমি যদি একটু ডেপথে গিয়ে দেখো, একটু মাইক্রোস্কোপিক্যালি দেখো, তুমি দেখবা যে দুধের মধ্যে ম্যাক্সিমাম পোর্শন তো পানি, এই পানির মধ্যে তোমার আর সাথে কি থাকে, ফ্যাট আর প্রোটিন। ফ্যাট আর প্রোটিনের মলিকিউলগুলো এরকম অ্যাগ্রিগেট করে করে ড্রপলেট আকারে থাকতেছে। আমরা মাঝে মধ্যে কিন্তু এটা নোটিস করি, রাইট? একটু যদি ডেপথে গিয়ে দেখি বা একটু যদি মাইক্রোস্কোপিক্যালি দেখার ট্রাই করি, আমরা কিন্তু দেখি যে পানির মধ্যে মানে দুধের যে লিকুইড পোর্শনটা, এটার মধ্যে কিন্তু একটু ড্রপলেট আকারে কিন্তু কিছু পোর্শন থাকে, রাইট? ওইগুলোই কিন্তু হচ্ছে ওই যে আমাদের মলিকিউলগুলো অ্যাগ্রিগেট হয়ে থাকা। তো এটা তো আসলে সলিউশন হইল না। এটা কি আমাদের সলিউশনের ডেফিনেশনের সাথে যায়? যায় না। এটা জাস্ট একটা হেটারোজেনাস মিক্সচার। বাট এটা জাস্ট দেখতে, বাইরে থেকে দেখতে সলিউশনের মতো মনে হয় দেখে হচ্ছে এটাকে আসলে হেটারোজেনাস সলিউশন বলা হয়েছে। এখানে আমি লিখে রাখছি যে এটা আসলে একটা সিওডো সিঙ্গেল ফেজ ফর্ম করে। অ্যাকচুয়ালি কিন্তু সিঙ্গেল ফেজ না, মাল্টিপল ফেজ। বাট এটা আসলে দেখতে একটা সিওডো সিঙ্গেল ফেজ ফর্ম করে, যেখানে মলিকিউলগুলো কিন্তু 100% ডিজলভ থাকে না, অর্থাৎ মলিকিউলগুলো ফ্রিলি আলাদা আলাদা থাকে না, একসাথে থাকে। বাট ট্রু সলিউশনের ক্ষেত্রে কিন্তু মলিকিউলগুলো আলাদা হয়ে থাকে। ক্লিয়ার? তো এই যে আমরা যখনই হচ্ছে হোমোজেনাস সলিউশন বা ট্রু সলিউশন বা মলিকিউলার সলিউশন নিয়ে জানবো, এইখানটাতে আসলে কি হয়, ইটস আ সলিউশন অফ হোমোজেনাস মিক্সচার অফ সলিউট অ্যান্ড সলভেন্ট, যেখানে সলভেন্টের মধ্যে যেই সলিউটের মলিকিউলগুলো আছে এটা একদম মলিকিউল লেভেলে আলাদা আলাদা ফ্রিলি থাকবে। কি? হোমোজেনাস মিক্সচার অফ সলিউট অ্যান্ড সলভেন্ট হোয়ার সলিউট এক্সিস্ট এজ মলিকিউল অর আয়ন। ওরা কিন্তু কোনো ক্লাস্টার ফর্ম করবে না, ওরা কিন্তু ক্লাস্টার বা অ্যাগ্রিগেট করে থাকবে না, রাইট? ওরা কিন্তু অ্যাগ্রিগেট করে থাকবে না। অ্যাগ্রিগেট করে যদি থাকতো তখন এটাকে আমরা হেটারোজেনাস সলিউশন, বইয়ের ভাষায় হেটারোজেনাস সলিউশন বলতে পারতাম। বাট ট্রু সলিউশনে বা অ্যাকচুয়াল আমরা যে সলিউশন নিয়ে পড়ি সেটাতে হচ্ছে এটা আলাদা মলিকিউল আকারে থাকে। হোমোজেনাস সলিউশন, হেটারোজেনাস সলিউশন তুমি ক্লিয়ার কিনা? আশা করছি ক্লিয়ার। বাট হেটারোজেনাস সলিউশনটা তুমি, আই নো যে তোমার ওই সলিউশন টার্মটার সাথে হেটারোজেনাস ওয়ার্ডটা স্টিল কনফ্লিক্ট লাগতেছে, বাট বললাম যে এটা ভুল। তুমি বইয়ে যেহেতু এটা লেখা আছে ডেফিনিশনের মধ্যে সলিউশন ওয়ার্ডটাও রাখা আছে, তুমি জাস্ট ওইভাবে এটা মনে রাখো। এটা অ্যাকচুয়ালি হেটারোজেনাস মিক্সচার হওয়াটা বেটার ছিল। এইবার চলো আমরা দেখব হচ্ছে সলিউশন রিলেটেড সব জানলাম, এবার আমরা সলিউশনের ক্লাসিফিকেশন দেখব। সলিউশনটাকে আসলে প্রপার্টিজের উপর ভিত্তি করে কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ এই দুইটা টাইপে ভাগ করা হয়। এই কোয়ান্টিটেটিভটা হচ্ছে আবার স্ট্যান্ডার্ড কিছু সলিউশন আছে, নন স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ডের মধ্যে এগুলো কিন্তু তোমার পরিচিত, ইন্টারমিডিয়েটে পড়ে এসেছো।
মোলার, মোলাল, নর্মাল, অসমোলার, অসমোলাল, পার্সেন্ট, এগুলা। হ্যাঁ, নন স্ট্যান্ডার্ডের মধ্যে আনস্যাচুরেটেড, স্যাচুরেটেড, সুপার স্যাচুরেটেড, আর এখানে কোয়ান্টিটিভ হচ্ছে কলোয়েডাল, ক্রিস্টালয়েডাল। দেখো আমরা এই পুরো সলিউশনের ক্লাসিফিকেশনটা যেহেতু পরীক্ষার জন্য অনেক ইম্পর্ট্যান্ট, এইটা আমরা পড়বো, তবে নেক্সট ক্লাসে পড়বো। বাট এই প্রত্যেকটার ডিটেলস যেহেতু আমাদের পড়তে হবে, এই প্রত্যেকটা ডিটেলস জানার জন্য কিছু টার্ম সম্পর্কে আমাদের ক্লিয়ার থাকতে হয়। এই টার্মগুলোই হচ্ছে আজকের ক্লাসে আমরা ক্লিয়ার হব। কি কি সেগুলো? সেগুলো হচ্ছে যে অ্যাটম কি, মলিকিউল কি, ইকুইভ্যালেন্ট ওয়েট কি, মলিকিউলার ওয়েট কি, মোল কি, অসমোল কি, এই টার্মগুলো কিন্তু আমাদের ক্লিয়ার থাকতে হয়, কারণ এগুলো দিয়েই কিন্তু হচ্ছে আমরা এইখানের কিছু ক্যালকুলেশন আছে সেগুলো আমরা করি। ওকে, সো মোটা দাগে সলিউশনের ক্লাসিফিকেশনটা হচ্ছে এরকম, এটার ডিটেলস আমরা নেক্সট ক্লাসেই জানবো। বাট এই ক্লাসটাতে তাহলে আমরা চলো এইটার জন্য প্রিলিমিনারি যে নলেজগুলো থাকা লাগবে সেটা হচ্ছে আমরা জানবো। শুরুতেই আসে হচ্ছে অ্যাটম। অ্যাটম কি? অ্যাটম বাংলায় হচ্ছে পরমাণু। পরমাণু কেমন পরমাণু? যেমন দেখো, সোডিয়াম কিন্তু হচ্ছে একটা পরমাণু। ওকে, সো এইটা আসলে কি? এটা হচ্ছে একটা সাবস্টেন্সের স্মলেস্ট পার্টিকেল। যেই স্মলেস্ট পার্টিকেলটা কিনা আসলে রিয়াকশানে অংশগ্রহণ করে, কেমিক্যাল রিয়াকশানে, ইলেকট্রন দিয়ে অথবা ইলেকট্রন নিয়ে বা শেয়ার করে ওরা হচ্ছে কেমিক্যাল রিয়াকশানে পার্টিসিপেট করে। সো এটাই কিন্তু এটার ডেফিনিশন কি, স্মলেস্ট পার্টিকেল অফ এ সাবস্টেন্স হুইচ টেক্স পার্টস ইন কেমিক্যাল রিয়াকশন। ক্লিয়ার? সো এখানে সোডিয়াম অথবা একটা অক্সিজেন অথবা হচ্ছে কার্বন, এই প্রত্যেকটাই হচ্ছে এক একটা আমাদের অ্যাটম বা পরমাণু। এখন এই অ্যাটমিক ওয়েট সম্পর্কে তোমার জানতে হবে অ্যাটম জানার পরে, যেটাকে আমরা শর্ট টার্মে AW দিয়ে প্রকাশ করে থাকি। অ্যাটমিক ওয়েটটা কি? তোমরা ছোটবেলায় এটা পড়ে আসছো যে ভাই অ্যাটমিক ওয়েট বা পারমাণবিক ভর মানে হচ্ছে এই যেই অ্যাটমটা আছে এইটার নিউক্লিয়াসে কয়টা প্রোটন থাকে, কয়টা প্রোটন থাকে, আর কয়টা হচ্ছে আমাদের নিউট্রন থাকে, এইটার যে সামেশনটা, এই সামেশনটাকেই হচ্ছে আমরা বলি অ্যাটমিক ওয়েট। অর্থাৎ অ্যাটমিক ওয়েট ইজ দ্য সাম অফ প্রোটন অ্যান্ড নিউট্রন প্রেজেন্ট ইন দ্য নিউক্লিয়াস। কোথায়? সোডিয়ামের নিউক্লিয়াসে, রাইট? সোডিয়ামের নিউক্লিয়াসে কয়টা প্রোটন অ্যান্ড নিউট্রন আছে, আর এটার সামেশনটাই হচ্ছে আমাদের অ্যাটমিক ওয়েট। যেমন সোডিয়ামের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, সোডিয়ামের ক্ষেত্রে কিন্তু 23, সরি, সোডিয়ামের ক্ষেত্রে হচ্ছে আমাদের যেহেতু এটার অ্যাটমিক নাম্বার হচ্ছে 11, অর্থাৎ 11 প্রোটন থাকে অ্যান্ড হচ্ছে 12 নিউট্রন থাকে। ওকে, 11 হচ্ছে এটা আমাদের প্রোটন, আর এই 12 হচ্ছে আমাদের নিউট্রন নাম্বার। ওকে, সো এই দুইটার সামেশন আসে হচ্ছে 23। এই জন্য এই সোডিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 23। সেমভাবে অক্সিজেনের কথা যদি আমরা চিন্তা করি, একটা অক্সিজেন, ওটো লিখবো না কিন্তু, ওটো কিন্তু হচ্ছে আমাদের একটা মলিকিউল, মানে অণু, নট অ্যাটম। সো অক্সিজেনের ক্ষেত্রে কিন্তু আমাদের এটার আমরা জানি অ্যাটমিক নাম্বার হচ্ছে 8। এটার নিউক্লিয়াসে 8টা প্রোটন থাকে আর 8টা হচ্ছে নিউট্রন থাকে। এই জন্য এইটার যেই অ্যাটমিক ওয়েট, এটার অ্যাটমিক ওয়েট হচ্ছে আমাদের 16। ক্লিয়ার? এভাবে যেটাই দেয় তুমি সেটা বের করতে পারবে। এগুলো খুবই খুবই বাচ্চাকালের নলেজ, সো এটাতে আমরা বেশি টাইম না দিই। দেখো মলিকিউল, মলিকিউল মানেটা কি? মলিকিউল মানে হচ্ছে আমাদের পরমাণু। আমি একটা সরি, অণু। আমি একটা কাজ করি, আমি হচ্ছে এটাতে বাংলাগুলো লিখে দিই। এটা হচ্ছে আমাদের পরমাণু, আর এটা হচ্ছে আমাদের, ওকে, এটা হচ্ছে আমাদের অণু। ওকে, সো এই অণুটা, এটা কি? যেমন পরমাণু যেমন ছিল হচ্ছে স্মলেস্ট পার্টিকেল অফ এ সাবস্টেন্স, এটা কিন্তু অণুটা স্মলেস্ট পার্টিকেল না, এটা হচ্ছে একটা স্মল পার্টিকেল। হ্যাঁ, কারণ এই অণু বা মলিকিউলটা কিন্তু কয়েকটা অ্যাটম মিলেই বা পরমাণু মিলেই হচ্ছে ফর্ম হয়। তো আমরা ডেফিনিশনটা আসলে কিভাবে বলবো? আমরা বলবো যে মলিকিউল ইজ আ স্মল পার্টিকেল অফ এ সাবস্টেন্স যেটা কি না ফ্রিলি বা ইন্ডিপেন্ডেন্টলি থাকে। যেমন একটা আমরা মলিকিউলের যদি এক্সাম্পল দেই, যেমন ধরো হাইড্রোজেন, হাইড্রোজেন একটা মলিকিউল, এটা কিন্তু ফ্রিলি থাকে। তারপরে যে অক্সিজেন, পরিবেশে হচ্ছে অক্সিজেন থাকে। এই O2, এটাও হচ্ছে কি আমাদের একটা মলিকিউল, রাইট? সো এই মলিকিউলগুলা কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি বা ফ্রিলি থাকে, অ্যান্ড এইটা হচ্ছে একটা সাবস্টেন্সের কি একটা স্মল পার্টিকেল, অ্যান্ড যেটা কি না ফর্ম হয় দুইটা বা তার চাইতে বেশি নাম্বারের অ্যাটম দিয়ে। ক্লিয়ার? এখানে দুইটা অক্সিজেন মিলে কিন্তু হচ্ছে একটা আমাদের অক্সিজেন O2 মলিকিউল ফর্ম হয়েছে। যেমন আমরা যদি হচ্ছে, এগুলো খুবই সহজ পড়া আমি জানি, তো এখানে হচ্ছে আমাদের কি দুইটা হাইড্রোজেন এবং হচ্ছে একটা অক্সিজেন মিলে আমাদের এই মলিকিউলটা কিন্তু ফর্ম হয়েছে।
তাহলে এইবার যদি আমরা আসি যে ভাইয়া মলিকিউলার ওয়েটটা আসলে কি, মলিকিউলার ওয়েট হচ্ছে অ্যাটমিক ওয়েট, একটু আগে আমরা যেভাবে বের করেছিলাম, এই প্রত্যেকটা অ্যাটমিক ওয়েট যখন আমরা যোগ করে দিব বা সামেশনে আনবো, সেটাই হচ্ছে আমাদের কি মলিকিউলার ওয়েট। যেমন পানির ক্ষেত্রে দুইটা হাইড্রোজেনের অ্যাটমিক ম্যাস হচ্ছে আমাদের 2, আর অক্সিজেনের হচ্ছে 16, তো 2 + 16। দেখো এগুলো আসলে কেন যে দেখাচ্ছি, দেখাতে হবে দেখে দেখাচ্ছি, ওকে। সো এটা হচ্ছে 2 + 16, এই জন্য এটা হচ্ছে আমাদের 18, এটার মলিকিউলার ওয়েট বা MW হচ্ছে এটার আমাদের 18। তারপরে অক্সিজেনের O2 এর মলিকিউলার ওয়েট হচ্ছে আমাদের 32, এটার হচ্ছে হাইড্রোজেনের হচ্ছে 2। ওকে, এগুলোতে আমরা বেশি সময় না দিই, আরও ইম্পর্টেন্ট কিছু কনসেপ্ট আছে। দিস ওয়ান, ইকুইভ্যালেন্ট ওয়েট। ওকে, এই কনসেপ্টটা আমি জানি তোমাদের অনেকেই ক্লিয়ার থাকো না, বাট আমি চেষ্টা করবো একটু অল্প সময়ের মধ্যে এটা ক্লিয়ার করে দেওয়ার। দেখো ডেফিনিশনটা কি বলছে, আমি জানি ডেফিনিশনটা পরে তুমি বুঝবা না, আমি তোমাকে এক্সাম্পল দিয়ে বুঝাবো যে ইকুইভ্যালেন্ট ওয়েট ইজ দ্য অ্যামাউন্ট অফ এ সাবস্টেন্স, অর্থাৎ একটা সাবস্টেন্সের এমন একটা পরিমাণ যেটার থেকে কিনা হচ্ছে রিয়েক্ট উইথ অর সাপ্লাই 1 মোল রিয়েক্টিভ ইউনিট। রিয়েক্টিভ ইউনিটগুলো কি? হাইড্রোজেন, হাইড্রোক্সাইড, মানে প্রোটন, হাইড্রোক্সাইড অথবা ইলেকট্রন, অর্থাৎ কয়টা ইলেকট্রন দিচ্ছে বা নিচ্ছে, অথবা কয়টা প্রোটন দিচ্ছে, মানে কয় মোল প্রোটন দিচ্ছে, কয় মোল হাইড্রোক্সাইড দিচ্ছে, এইটা। তো আমি চলো এটাকে হচ্ছে একটু ট্রাই করি, একটা হচ্ছে এক্সাম্পল দিয়ে বোঝানোর। চিন্তা করো এইটা হচ্ছে আমাদের একটা জার, এই জারটার মধ্যে সালফিউরিক অ্যাসিড আছে, এই জারটার মধ্যে আমাদের সালফিউরিক অ্যাসিড আছে, ওকে, H2SO4। আর এইটাতে হচ্ছে আমাদের চিন্তা করো যে সোডিয়াম হাইড্রোক্সাইড একটা বেইজ আছে, ওকে। তো এই সালফিউরিক অ্যাসিডটার মধ্যে কিভাবে থাকবে বলো তো? এটা থাকবে হচ্ছে মানে 2টা করে প্রোটন, এই এক মোল সালফিউরিক অ্যাসিড 2 মোল প্রোটন দিবে না, 2 মোল প্রোটন দিবে। ধরলাম এখানে 1 মোল সালফিউরিক অ্যাসিড 2 মোল প্রোটন দিচ্ছে, আর একটা হচ্ছে ধরো এই সালফেটটা দিয়ে রাখছে। আর এইটাতে কি হবে? এইটাতে হচ্ছে ধরো 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে 1 মোল সোডিয়াম আয়ন দিবে, আর আরেক মোল হচ্ছে হাইড্রোক্সাইড আয়ন দিবে। এইবার আমি যদি এই দুইটাকে একসাথে মিশায় দেই, তাহলে এই 1 মোল পরিমাণ রিয়েক্টিভ ইউনিট বা এই 1 মোল পরিমাণ হাইড্রোক্সাইডকে আমাদের নিউট্রিলাইজ করতে 1 মোল, আমি যদি একটু সহজ ভাষায় বলি, একটা বলা উচিত না বাট তাও বলি, যে একটা প্রোটন এই একটা হাইড্রোক্সাইডকে নিউট্রিলাইজ করতে পারবে, অর্থাৎ এই 1 মোল হাইড্রোক্সাইডকে নিউট্রিলাইজ করতে আমার 1 মোল প্রোটন দরকার, ঠিক কিনা? এখন তুমি একটা জিনিস চিন্তা করো, এইখানের যেই 1 মোল হাইড্রোক্সাইড আছে, এটা কিন্তু আমরা 1 মোল আমরা হচ্ছে এখানে সালফিউরিক অ্যাসিড নিয়েছি। এই 1 মোল সালফিউরিক অ্যাসিডের অ্যাটমিক ওয়েট কত, বা গ্রাম অ্যাটমিক হচ্ছে তোমার ওয়েট কত, সেটা হচ্ছে 98 গ্রাম। অর্থাৎ এই 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড বা 1 মোল সালফিউরিক অ্যাসিড আমাকে এখানে দিচ্ছে হচ্ছে 2 মোল প্রোটন বা 2টা প্রোটন। বাট এখানে একটা রিয়াকশন হইতে, মানে একটা হাইড্রোক্সাইডকে আমাদের নিউট্রিলাইজ করতে লাগতেছে হচ্ছে আসলে 1/2 মোল, অর্থাৎ একটা জাস্ট প্রোটন, ওকে। তো আমি যদি এখানে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড না নিয়ে আমি যদি 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড নিতাম, 49 গ্রাম যদি আমি হচ্ছে সালফিউরিক অ্যাসিড নিতাম, একটু ওয়েট, ওকে, হ্যাঁ, আমরা যদি এখানে 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড নিতাম, তাহলে এইটা থেকে আমাদের হচ্ছে 1 মোল প্রোটন আয়ন আসতো। এই 1 মোল প্রোটনটাই হচ্ছে আমাদের এই 1 মোলকে নিউট্রিলাইজ করে ফেলতে পারতো। অর্থাৎ এই একটা রিয়েকশন হওয়ার জন্য বা এই একটা হাইড্রোক্সাইডকে নিউট্রিলাইজ করার জন্য আমার এই সাবস্টেন্সের, এই সালফিউরিক অ্যাসিডের 1/2 মোল বা 49 গ্রাম নিলেই কিন্তু হচ্ছে, ওকে। তো সেম গোস টু, আমি যদি এখানে HCl থাকতো, 1 মোল HCl কতটুকু দেয়? 1 মোল HCl থেকে হচ্ছে আমাদের 1 মোল প্রোটন আসে। তো এই 1 মোল প্রোটনের এই একটা মোল প্রোটন হচ্ছে কি, একটা হাইড্রোক্সাইডকে হচ্ছে তোমার নিউট্রিলাইজ করতে পারবে। তো এই জন্য এই এইটার এইটার মলিকিউলার ওয়েট কত? এটার মলিকিউলার ওয়েট হচ্ছে 36.5 গ্রাম, রাইট? সেমভাবে এটার ইকুইভ্যালেন্ট ওয়েটও হচ্ছে আমাদের 36.5 গ্রাম। যেমন এইটাতে 98 গ্রাম হচ্ছে এটার মলিকিউলার ওয়েট বা MW, কিন্তু এটার ইকুইভ্যালেন্ট ওয়েট কিন্তু 49 গ্রাম। অর্থাৎ 49 গ্রাম এটার অ্যামাউন্টটাই যদি আমরা নিতাম, তাহলে কিন্তু আমাদের এই একটা হাইড্রোক্সাইডকে সে ইয়ে করে ফেলতে পারতো, নিউট্রিলাইজ করে ফেলতে পারতো। তুমি বলতে পারো যে ভাইয়া এখানে যদি আমি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড নিতাম, অর্থাৎ
একটা ক্যালসিয়াম দুইটা হাইড্রোক্সাইড, ওকে বুঝলাম যে এখানে একটা ক্যালসিয়াম আছে আর হচ্ছে দুইটা হাইড্রোক্সাইড আছে, ওকে। তো এইটাতে ধরো আমি চিন্তা করলাম হচ্ছে এই সালফিউরিক অ্যাসিডের কথা। তো এইখানে দেখো এই 1 মোল প্রোটন এই 1 মোল হচ্ছে হাইড্রোক্সাইডকে নিউট্রিলাইজ করতো, তাই কিনা? তো এইটা দিয়েই তো হচ্ছে একটা ইউনিট রিয়াকশন আসলে হচ্ছে। তো এই একটা মোল প্রোটন পাইতে আমার তো 98 গ্রাম দরকার ছিল না, আমি যদি 49 গ্রামই হচ্ছে সালফিউরিক অ্যাসিড নিতাম, সে আমাকে 1 মোল প্রোটন দিত, 1 মোল প্রোটন দিত। এই 1 মোল প্রোটনটা হচ্ছে 1 মোল হাইড্রোক্সাইডকে নিউট্রিলাইজ করতে পারতো। এই জন্য এটা হচ্ছে আমাদের এটার ইকুইভ্যালেন্ট ওয়েট দাঁড়ায় 49 গ্রাম সালফিউরিক অ্যাসিডের। সেমভাবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে তখন কি, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের যে মলিকিউলার ওয়েট এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করতাম তখনই কিন্তু আমরা এটার ইকুইভ্যালেন্ট ওয়েট পেয়ে যেতাম। বাট এইভাবে তো আমরা আসলে মনে রাখবো না, আমরা পরীক্ষায় কিভাবে মনে রাখবো? ইকুইভ্যালেন্ট ওয়েট বের করাটা আমরা তাহলে কিভাবে মনে রাখবো? আমরা ইকুইভ্যালেন্ট ওয়েটটা পরীক্ষার জন্য ইকুইভ্যালেন্ট ওয়েটটা আমরা পরীক্ষার জন্য মনে রাখবো হচ্ছে যে মলিকিউলার ওয়েটকে আমরা ভাগ করব হচ্ছে n ফ্যাক্টর দিয়ে। এইখানে n ফ্যাক্টরটা কি? n ফ্যাক্টরটা হচ্ছে অ্যাসিডের ক্ষেত্রে আমরা এখানে লিখছি হচ্ছে n ফ্যাক্টর। n ফ্যাক্টরটা হচ্ছে অ্যাসিডের ক্ষেত্রে কয়টা প্রোটন দিচ্ছে, বেইজের ক্ষেত্রে কয়টা হাইড্রোক্সাইড দিচ্ছে, রেডক্স যেই রিয়াকশনগুলো আছে, রেডক্স বানানটা আশা করি ঠিক আছে, রেডক্স রিয়াকশনের ক্ষেত্রে কয়টা ইলেকট্রন দিচ্ছে অথবা হচ্ছে নিচ্ছে, ওকে। সো এটার যদি আমরা একটা এক্সাম্পল দিই, যেমন একটু আগে আমরা দেখেছি যে সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে আমাদের যে ইকুইভ্যালেন্ট ওয়েটটা কত ছিল, এটার মলিকিউলার ওয়েটকে হচ্ছে আমরা 2টা প্রোটন দিচ্ছে বা 2 মোল প্রোটন দিচ্ছে, এটাকে আমরা 2 দ্বারা ভাগ করলেই মানে এই 2 হচ্ছে এখানে ইকুইভ্যালেন্ট n ফ্যাক্টর, এই জন্য এইটার ইকুইভ্যালেন্ট ওয়েট হচ্ছে 49 গ্রাম। ক্লিয়ার? তো সেমভাবে আমরা HCl এর ক্ষেত্রে যদি নেই, HCl এটাতে হচ্ছে 36.5, এটার হচ্ছে মলিকিউলার ওয়েট, আর যেহেতু একটাই প্রোটন হচ্ছে ও দিতে পারবে, 1 মোল প্রোটন দিতে পারবে, এই জন্য এটা 36.5 গ্রামই হচ্ছে কিন্তু এটার ইকুইভ্যালেন্ট ওয়েট থাকতেছে। সেম গোস টু আমরা যদি হচ্ছে আর কোনটা চিন্তা করতে পারি, বেইজের ক্ষেত্রে সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে এটার যে ওয়েট সেটাকে আমরা 1 দিয়ে ভাগ করব। তারপরে রেডক্স রিঅ্যাকশনের ক্ষেত্রে আমি একটা যদি তোমাদেরকে দেখাইতে চাই, ধরো KMNO4, এই KMNO4 এ রিঅ্যাকশনের আগে এই Mn এর কিন্তু তোমার জারণ মান থাকে হচ্ছে আমাদের +7। তো এইটা রিঅ্যাকশনের পরে কিন্তু Mn 2+ ফর্মে থাকে, অর্থাৎ এই ক্ষেত্রে 5টা ইলেকট্রন সে নিছে। তো এইটার একটা তো মলিকিউলার ওয়েট আছে, এই মলিকিউলার ওয়েটটাকে যদি আমরা, যেহেতু সে কয়টা ইলেকট্রন হচ্ছে আসলে এখানে নিছে, 5টা ইলেকট্রন নিছে। সো এইটার ক্ষেত্রে যদি আমরা হচ্ছে ইকুইভ্যালেন্ট ওয়েটটা বের করতে চাই, তাইলে এইটার মলিকিউলার ওয়েট অফ হচ্ছে KMNO4 এইটাকে আমরা ভাগ করব হচ্ছে 5 দিয়ে, তখনই কিন্তু এটার আমরা ইকুইভ্যালেন্ট ওয়েটটা কিন্তু আমরা পেয়ে যাব। ক্লিয়ার? সো আশা করছি ইকুইভ্যালেন্ট ওয়েট রিলেটেড যেই কনসেপ্টটা আছে তোমরা সবাই বুঝতে পারছো। আমি হয়তো একটু বেশি কথা বলে ফেলছি বোঝানোর ক্ষেত্রে, বাট আমি প্রিটি শিওর তোমরা এখন ইকুইভ্যালেন্ট ওয়েটটা কি এটা তুমি ফিল করতে পারো। এই পোর্শনটা কিন্তু আমাদের ওই যে সেকেন্ড লেকচারটাতে আমাদের লাগবে, ওকে। সো আমি দেখি এখানে আর কিছু আছে কিনা। এই যে এখানে ইকুইভ্যালেন্ট ওয়েটের কিছু মান দেওয়া আছে, যেমন H2SO4 এর 49, কেন 49 তুমি বুঝতে পারতেছো। তারপরে হচ্ছে HCl এর হচ্ছে 36.5, তারপরে সোডিয়াম হাইড্রোক্সাইডের হচ্ছে 40, আর KMNO4 এর কত 158 হচ্ছে এটার মলিকিউলার ওয়েট, আর এটাকে আমরা 5 দিয়ে ভাগ করার পর 31.6 হচ্ছে আমাদের এটার ইকুইভ্যালেন্ট ওয়েট। তো ইকুইভ্যালেন্ট ওয়েটটা আসলে তাহলে কি, লাস্টলি আমরা এইভাবে পরীক্ষায় লিখবো যে ইটস দ্য অ্যামাউন্ট অফ এ সাবস্টেন্স হুইচ রিয়েক্টস অর সাপ্লাই 1 মোল অফ, এই যে 1 মোল অফ রিয়েক্টিভ ইউনিট, এই যে 1 মোল অফ প্রোটন অথবা হচ্ছে হাইড্রোক্সাইড অথবা হচ্ছে কয়টা ইলেকট্রন সে দিচ্ছে অথবা নিচ্ছে, ওই যে সাপ্লাই। ক্লিয়ার? তো আশা করি ইকুইভ্যালেন্ট ওয়েট এই কনসেপ্টটা তোমরা একদম পরিষ্কার। এইবার আসি হচ্ছে আমরা আয়ন নিয়ে। আয়ন কি, আলাদা করে তেমন কিছু বলার নাই। আয়নটা হচ্ছে জাস্ট একটা চার্জড পার্টিকেল। কিরকম, আমরা একটু আগেই হচ্ছে অ্যাটম নিয়ে জেনে আসছি। ধরো সোডিয়াম হচ্ছে একটা অ্যাটম, এটা একটা নিউট্রাল
অবস্থায় এখন আছে, এইটা থেকে যখন একটা ইলেকট্রন চলে যায় তখনই এটা হচ্ছে একটা কি চার্জড পার্টিকেল হয়ে যায়, রাইট? এটা আমাদের যে পানির মধ্যে কিন্তু ওরা ডিসোসিয়েট হয়ে থাকে, এরকম ক্যাটায়ন আকারে হচ্ছে থাকে। সো আয়নস আর চার্জড পার্টিকেল, এটা কয়েকটা ভাগ আছে। এটা হচ্ছে ক্যাটায়ন, সোডিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন, অ্যানায়ন, ক্লোরাইড আয়ন, বাইকার্বনেট আয়ন। এই যে এগুলো কিন্তু আমাদের খুব ইম্পর্ট্যান্ট ইলেকট্রোলাইট, এগুলো আমরা পরে জানবো, হ্যাঁ? এগুলো কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট ইলেকট্রোলাইটস। ওকে, সো আমরা যখন ইলেকট্রোলাইট প্রোফাইল করি, মানে একটা পেশেন্টের বডিতে ইসিএফ আইসিএফ এ, মানে সেলের ভিতরে সেলের বাইরে, হ্যাঁ, 1 লিটারের মধ্যে কতটুকু সোডিয়াম আছে, কতটুকু পটাশিয়াম আছে, কতটুকু ক্লোরাইড, কতটুকু বাইকার্বনেট আছে, এটা জানা কিন্তু আমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট। আমরা একটু আগে যে বায়োকেমিস্ট্রির ইম্পর্টেন্স পড়বো, সেখানেও কিন্তু দেখবো যে এগুলা মেজার করে কিন্তু আমরা হেলথের কন্ডিশনও আমরা জানতে পারি। ওকে, সো ইলেকট্রোলাইট প্রোফাইলের ক্ষেত্রে ইলেকট্রোলাইট প্রোফাইলের ক্ষেত্রে কিন্তু এই টার্মটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। ওকে, এবার লাস্ট ওয়ান, একটা তুমি ডিফারেন্ট কনসেপ্ট পাবে, সেটা হচ্ছে যে ভাইয়া জুইটার আয়ন কি? জুইটার আয়ন হচ্ছে একটা হাইব্রিড আয়ন বা একটা ডাইপোলার আয়ন। মানে কি, দুইটা পোল ফর্ম করে রাখবে, মানে কি একটা সাবস্টেন্সের মধ্যে একই সাথে পজিটিভ একই সাথে নেগেটিভ চার্জড থাকবে। কিরকম? ধরো আমরা যদি চিন্তা করি গ্লাইসিনের কথা, গ্লাইসিন হচ্ছে একটা অ্যামাইনো অ্যাসিড। আমরা এই অ্যামাইনো অ্যাসিড নিয়েও হচ্ছে কিন্তু এই বায়ো মলিকিউলস যখন আমরা পড়বো এই কার্ডে, তখনই আমরা জানতে পারবো অ্যামাইনো অ্যাসিড প্রোটিন নিয়ে আমরা পড়বো। সো দেখো, গ্লাইসিন হচ্ছে একটা অ্যামাইনো অ্যাসিড। এই অ্যামাইনো অ্যাসিডটাতে কিভাবে ফর্ম হয়? এখানে হচ্ছে CH2 COOH, আর এইটাতে থাকে হচ্ছে ধরো NH2, একটা অ্যামিনো মূলক থাকে। দেখা যায় এটা যখন তুমি একটা পানির মধ্যে দিলে সে একটা প্রোটন ছেড়ে দেয়, এইটা সে ছেড়ে দিয়ে এই অ্যামিনো মূলকটা হচ্ছে গ্রহণ করে নেয়। তখন এটা কীরকম ফর্মে থাকে? এটা থাকে হচ্ছে CH2 COO মাইনাস, আর এখানে হচ্ছে NH3 প্লাস, এই ফর্মে কিন্তু থাকে। ওকে, সো এটা দেখো, ও ইটসেলফ কিন্তু একটা নিউট্রাল কম্পাউন্ড, বাট ওর মধ্যে একই সাথে পজিটিভ একই সাথে নেগেটিভ চার্জ দুইটাই আছে। সো এই জন্য এটাকে হচ্ছে এই কম্পাউন্ডটা বা এই স্পিসিসটা বা এই সাবস্টেন্সটাকে আমরা বলছি জুইটার আয়ন। ক্লিয়ার? বেশি কথা বলে যাচ্ছে না, আশা করি তোমরা বুঝছো। আমি কিন্তু পড়ানোর সময় তোমাদেরকে চেষ্টা করব একদম যতটুকু না আসলে ডেপথে যাওয়ার দরকার তার চেয়ে বেশি যাইতে। এটা আমার নিজের হ্যাবিট আসলে, আমি কোনো কিছু ফিল করা ছাড়া বুঝতে পারি না। সো আমি চেষ্টা করবো তোমাদেরকেও সেই টাচটা দেওয়ার। আশা করি জুইটার আয়ন এই জিনিসটা কি তোমরা বুঝে গেছো, যে এটাতে একই সাথে পজিটিভ চার্জ থাকবে নেগেটিভ চার্জ থাকবে, বাট ইটসেলফ পুরাটা মিলে হচ্ছে একটা নিউট্রাল আয়ন হিসেবে থাকবে। আয়ন ডান। দেন আমরা জানবো হচ্ছে মোল অ্যান্ড হচ্ছে অসমোল নিয়ে, লাস্ট দুইটা কনসেপ্ট। সলিউশন পড়ার ক্ষেত্রে আমাদের এই দুইটা কনসেপ্ট লাগবে। দেখো, মোল কি? ছোটবেলা থেকে পড়ে আসছো যে কোনো একটা কম্পাউন্ডের মলিকিউলার ওয়েটকে গ্রামে প্রকাশ করলে সেটাকে আমরা হচ্ছে মোল বলি। ওকে, বা কোনো একটা যদি অ্যাটমের যেই অ্যাটমিক মাস আছে, এটাকে যদি আমরা হচ্ছে গ্রামে প্রকাশ করি, তখন সেটাকে আমরা মোল বলি। এখন কথা হচ্ছে যে ভাইয়া, এটা তোমরা ছোটবেলা থেকে অবশ্য জানো যে মলিকিউলার ওয়েটকে গ্রামে প্রকাশ করলে, তো এটা বলা হয়েছে মলিকিউলার ওয়েট, এটার কি কোনো একক নাই? মানে মলিকিউলার ওয়েট ইটসেলফ তো একটা গ্রাম, তো গ্রামকে আবার কেন গ্রামে কনভার্ট করব? বিষয়টা কিন্তু এমন না। ইটস এই শুধু মলিকিউলার ওয়েটটা কিন্তু একটা জাস্ট রেশিও। কীরকম? তোমরা কিন্তু এই যে 1 অ্যাটমিক মাস ইউনিট পড়ে আসছো, যে একটা অ্যাটম অথবা একটা মলিকিউল 1 AMUর তুলনায়, যে 1.66 ইন্টু 10 ইনভার্স মানে 10 ইনভার্স 24, হ্যাঁ, এইটার তুলনায় কত গুণ ভারী, সেটাকেই কিন্তু আমরা মলিকিউলার ওয়েট, মানে মলিকিউলসের ক্ষেত্রে অথবা অ্যাটমের ক্ষেত্রে অ্যাটমিক ওয়েট বলতাম। ওকে, সো এইটা কিন্তু একটা রেশিও, রাইট? যে এইটার তুলনায় এটা কত গুণ ভারী, এটার কিন্তু কোনো একক নেই। বাট ওই একক নাই যেহেতু, এটার সাথেই যদি তুমি একটা একক বসায় দাও, অর্থাৎ মলিকিউলার ওয়েটারকে যদি তুমি গ্রামে কনভার্ট করো অথবা অ্যাটমিক ওয়েটকে যদি তুমি গ্রামে কনভার্ট করো, তখন তুমি এটার আসলে মোল পেয়ে যাবা। কীরকম? আমরা একটু আসি। ধরো হাইড্রোজেন, আমরা একটা হাইড্রোজেন অ্যাটম নিয়ে চিন্তা করি। এই হাইড্রোজেনের অ্যাটমিক মাস হচ্ছে 1। এটাকে যদি আমরা গ্রামে প্রকাশ করি, এটাই হচ্ছে আমাদের 1 মোল হাইড্রোজেন। ওকে, অক্সিজেনের ক্ষেত্রেও সেম কথা, এটা হচ্ছে আমাদের 8 গ্রাম, এটা হচ্ছে আমাদের 1 মোল অক্সিজেন। ওকে, এবার যদি আমরা হচ্ছে মলিকিউলের ক্ষেত্রে আসি বা কম্পাউন্ডের ক্ষেত্রে আসি, যেমন পানির কথা যদি আমরা চিন্তা করি, এটা হচ্ছে 18
এইটার মলিকিউলার ওয়েট হচ্ছে 18, এটাকে গ্রামে কনভার্ট করলাম, তখন এটা হয়ে গেল 1 মোল ওয়াটার, রাইট? সেমভাবে সোডিয়াম ক্লোরাইডের কথা যদি আমরা চিন্তা করি, এইটা হয়ে যাবে হচ্ছে 58.5 গ্রাম, এটা হয়ে যাবে হচ্ছে 1 মোল NaCl। ওকে, তো NaCl কিন্তু আসলে বা একটা মোল হচ্ছে আসলে একটা পরিমাণকে নিয়ে আসলে ডিল করে। তাহলে অসমোল আসলে কি নিয়ে ডিল করে? অসমোল। তো এই অসমোলটা হচ্ছে আসলে একটা পার্টিকেল নিয়ে ডিল করে। চলো আমরা আগে একটু এক্সাম্পল দেই, তারপর তুমি বুঝতে পারবা। দেখো, তুমি যদি একটা পাত্রে পানি আছে, একটা পাত্রে পানি আছে, এইটাতে যদি তুমি 1 মোল 1 মোল সোডিয়াম ক্লোরাইড দাও, 1 মোল সোডিয়াম ক্লোরাইড যদি তুমি দাও, সে কিভাবে থাকবে? সোডিয়াম আয়ন হিসেবে থাকবে, আর হচ্ছে ক্লোরাইড আয়ন হিসেবে থাকবে। অর্থাৎ ও কিন্তু দুইটা পার্টিকেলে কনভার্ট হয়ে গেছে। আমি বলে রাখি, সোডিয়াম ক্লোরাইড হচ্ছে একটা অসমোটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স। অসমোটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স মানেটা কি আসলে? অসমোটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্সটা খুব সহজ ভাষায় মনে রাখো, এরকম কিছু সাবস্টেন্স বা এরকম কিছু পার্টিকেল যেটা কিনা পানি ধরে রাখে। যেমন আমরা একটু পরে যখন ইম্পর্টেন্সটা পড়বো, আমি খুব ডিপতে যাব না, বাট একটু করে বলে রাখি, যখন আমাদের ডায়রিয়া হয় তখন আমরা কি খাই? স্যালাইন খাই না? স্যালাইন আসলে কেন খাই? স্যালাইনের মধ্যে আমাদের আসলে কি থাকে? কিছু কিছু হচ্ছে এরকম অসমোটিক্যালি অ্যাক্টিভ কিন্তু সাবস্টেন্স থাকে। এই অসমোটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্সটা আসলে পানিটাকে ধরে রাখে। দেখো, ডায়রিয়ার ক্ষেত্রে আমাদের অনেক বেশি পরিমাণে আসলে কি ওয়াটার লস হয়। তো এই ওয়াটারটাকে আসলে ধরে রাখে কে? এই ওয়াটারটাকে ধরে রাখে কিন্তু এই অসমোটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্সগুলো। তখন ওই যে মনে আছে কিনা, বিভিন্ন জায়গা থেকে সোডিয়াম আয়ন সহ আসতো, আমরা যাব ওই কনসেপ্টগুলোতে, আমরা যাব পরবর্তীতে। বাট জাস্ট এইটা জানো যে সোডিয়াম ক্লোরাইডগুলো হচ্ছে অসমোটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স বা অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল, যেটা পানি ধরে রাখে। এই অসমোল ডিল করে কিন্তু এই অসমোটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্সগুলো নিয়েই। হ্যাঁ, তো দেখো, সোডিয়াম ক্লোরাইড একটা অসমোটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স। এখানে 1 মোল সোডিয়াম, সোডিয়াম আয়নটা, হ্যাঁ, এটা কিন্তু একটা কি, একটা পার্টিকেল, অসমোটিক পার্টিকেল। তারপরে ক্লোরাইড হচ্ছে কি, একটা অসমোটিক পার্টিকেল। তো দেখো, এই 1 মোল সোডিয়াম ক্লোরাইড, তাহলে এই 1 মোল সোডিয়াম ক্লোরাইড আসলে 2 অসমোল বা দুইটা পার্টিকেল দিছে। এইটা একটা পার্টিকেল, এটা একটা পার্টিকেল। সো 2 অসমোল সোডিয়াম ক্লোরাইড দিছে, ঠিক কিনা? মানে 1 মোল সোডিয়াম ক্লোরাইড যেই কথা, 2 অসমোল সোডিয়াম ক্লোরাইড সেম কথা। তো এবার তুমি চিন্তা করো, 1 মোল সোডিয়াম ক্লোরাইডের ওয়েট কত? 58.5 গ্রাম। এই 58.5 গ্রাম তাহলে আসলে 2 অসমোল সোডিয়াম ক্লোরাইডের ওয়েট। তাহলে 1 অসমোল সোডিয়াম ক্লোরাইডের ওয়েট কত? 1 অসমোল সোডিয়াম ক্লোরাইডের ওয়েট হচ্ছে 58.5 গ্রাম ডিভাইডেড বাই 2। অর্থাৎ এটাকে করলে কত আসে? হয়তো 29.25 গ্রাম। তাহলে 1 অসমোল সোডিয়াম ক্লোরাইড কিন্তু 29.25 গ্রাম। তো আশা করি তুমি অসমোল এই জিনিসটা সম্পর্কে ক্লিয়ার। তাহলে আমরা অসমোল আসলে আমাদের বের করতে হবে। তুমি যতই বুঝো না বুঝো, অসমোল জিনিসটা হচ্ছে আমাদের বের করতে হবে। অসমোলটা তাহলে আমরা কিভাবে বের করব? অসমোলের যে এই ফর্মুলাটা, আমরা এটা এইভাবে মনে রাখবো যে আমরা মোলকে মোলকে বা মোলের যে ওয়েটটাকে, এইটাকে হচ্ছে আমরা অসমোল, এটাকে আমরা গ্রামে কিন্তু প্রকাশ করি। হ্যাঁ, এই তাহলে মোলটাকে হচ্ছে আমরা, মোলের যেই গ্রাম ওয়েটটা আছে, সেটাকে হচ্ছে আমরা টোটাল নাম্বার অফ পার্টিকেল, নাম্বার অফ ডিসোসিয়েটেড পার্টিকেল, নাম্বার অফ ডিসোসিয়েটেড ডিসোসিয়েটেড পার্টিকেল দ্বারা হচ্ছে আমরা ভাগ করব। তো সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে কিন্তু দুইটা পার্টিকেল, এই জন্য আমরা এই মোলকে 2 দ্বারা ভাগ করব, 58.5কে। তারপরে সেমভাবে যদি আমরা চিন্তা করি ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম CaCl2, এইটা কি করবে? ও হচ্ছে একটা ক্যালসিয়াম দিবে আর হচ্ছে 2টা ক্লোরাইড দিবে। তাহলে টোটাল কয়টা আসতেছে? 3টা পার্টিকেল দিচ্ছে সে, 3টা পার্টিকেল দিচ্ছে। সো তখন আমরা বলবো যে 1 মোল ক্যালসিয়াম ক্লোরাইড যেই কথা, 3 অসমোল ক্যালসিয়াম ক্লোরাইড সেম কথা। অর্থাৎ এই অসমোল সোডিয়াম ক্যালসিয়াম ক্লোরাইডের অসমোল বের করার জন্য আমরা এইটার যেই হচ্ছে মলিকিউলার ওয়েট আছে, এটাকে আমরা 3 দ্বারা ভাগ করব। ক্লিয়ার? আশা করি অসমোল কনসেপ্টটাও ক্লিয়ার। কিন্তু বইয়ের ভাষায় ডেফিনিশনটা কিভাবে দেওয়া আছে
যে ইটস আ অ্যামাউন্ট অফ অসমোটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স ইন গ্রাম। একটু আগে আমরা দেখছি যে ওই অ্যামাউন্টটা, অসমোটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্সের অ্যামাউন্টটা কত, কত এটা কিভাবে বের করতে হয় এটা অলরেডি আমরা দেখছি। ইটস দ্য অ্যামাউন্ট অফ অসমোটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স ইন গ্রাম। এইটুক কতটুকু অ্যামাউন্ট আসলে এই এক্সাক্ট এই অ্যামাউন্টটা একটা স্পেসিফিক প্রেশার আর হচ্ছে একটা স্পেসিফিক টেম্পারেচার হচ্ছে তোমার রিডিউস করবে পানিতে। তুমি যদি 1 লিটার পানিতে এই 1 অসমোল 29.25 গ্রাম সোডিয়াম ক্লোরাইড থাকে, তখন সে ওইটাতে 22.4 অ্যাটমসফেরিক প্রেশার দিবে। অ্যান্ড সে ওইটার যেই টেম্পারেচারটা, এটার হচ্ছে ফ্রিজিং যে টেম্পারেচার, যেই টেম্পারেচারে 0 ডিগ্রি সেলসিয়াসে হচ্ছে আমাদের পানি ফ্রিজ হয়ে যায় বা বরফ হয়ে যায়, সেইটা সে হচ্ছে আরও 1.86 ডিগ্রি সেলসিয়াস কমাই দিবে। তো পরীক্ষায় আমরা কিভাবে মনে রাখবো? পরীক্ষায় আমরা মনে রাখবো অসমোল ইজ আ অ্যামাউন্ট অফ অসমোটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স ইন গ্রাম হুইচ এক্সার্টস 22.4 atmospheric pressure and reduce 1.86 degree Celsius of freezing point of water in 1 liter solution। ঠিক আছে, 1 লিটারের মধ্যে। তো এটার একটু আগেই হচ্ছে আমরা ফর্মুলাটা দেখে আসছি। ফর্মুলাটা কি? আমরা এই মোলের যে গ্রামটা আছে সেটাকে আমরা নাম্বার অফ পার্টিকেল গিভেন বাই ইচ মলিকিউল ইন সলিউশন বাই ডিসোসিয়েশন দিয়ে ভাগ করব। তাহলে ভাইয়া 1 মোল গ্লুকোজ সমান কত অসমোল গ্লুকোজ? দেখো, গ্লুকোজের অ্যাটমিক মলিকিউলার ওয়েট হচ্ছে 180। তো 1 মোল গ্লুকোজ যদি 180 গ্রাম গ্লুকোজ হয়, তাহলে 1 অসমোল গ্লুকোজ সমান কত? গ্লুকোজ কি পানিতে ডিসোসিয়েট হয়? হয় না। তার মানে 1 মোল, 1 মোল গ্লুকোজ যেই কথা, 1 অসমোল গ্লুকোজ সেম কথা। ক্লিয়ার? সো এখানে মোল অসমোলের কনসেপ্ট ক্লিয়ার, একদম ক্লিয়ার। সো এগুলোর ক্যালকুলেশনগুলো, এই যে আলটিমেটলি এগুলো কিন্তু আমাদের লাগবে পরের ক্লাসে। দেখো, আশা করছি এটাও তুমি ক্লিয়ার। দেন আমরা এবার দেখবো হচ্ছে আমরা বায়োকেমিস্ট্রির ডেফিনিশন, এইম এন্ড হচ্ছে বায়োকেমিস্ট্রির ইম্পর্টেন্স নিয়ে। সো একটু আগে আমরা পুরোটা রেকর্ড করে ফেলছিলাম মানে আমার দিক থেকে, কিন্তু দেখি স্টোরেজ ফুল হয়ে গেছে, এখান থেকে আবার শুরু করতে হচ্ছে। ওকে, তো দেখো বায়োকেমিস্ট্রির ডেফিনিশনটা বলার আগে আমি তোমাকে জাস্ট এটা বলেছি বায়োকেমিস্ট্রি আসলে কী নিয়ে ডিল করে। বায়োকেমিস্ট্রি ডিল করে হচ্ছে বা একটা লিভিং সেলের মলিকিউলার লেভেলে যত ধরনের রিয়াকশন হয়, হ্যাঁ, যত ধরনের রিয়াকশন হয় সেই প্রত্যেকটা জিনিস নিয়েই হচ্ছে আমাদের এই বায়োকেমিস্ট্রিটা ডিল করে। তাহলে এটা ডেফিনিশনটা আমরা কীভাবে মনে রাখবো? যে বায়োকেমিস্ট্রি ইজ আ সায়েন্স হুইচ কনসার্নড উইথ আন্ডারস্ট্যান্ডিং ভেরিয়াস রিয়াকশন অকারিং ইন লিভিং সেল অ্যান্ড অর্গানিজম উইথ দেয়ার অ্যাকশন। অর্থাৎ লিভিং সেলের মধ্যে যত কেমিক্যাল রিয়াকশন আছে সবগুলো নিয়ে হচ্ছে সে কনসার্ন। বেশি সময় আমরা এটা না দিই। সো এটার এইমটা তাহলে কি? ডেফিনেশন থেকে আমরা এইমটা বুঝতে পারতেছি যে সে আসলে ওর মেইন অবজেক্টিভটা বা মেইন এইমটাই হচ্ছে ওর মলিকিউলার লেভেলে যত ধরনের রিয়াকশন আছে সে সবগুলাকে অ্যানালাইসিস করে দেন হচ্ছে বিভিন্ন ধরনের পারপাজে হচ্ছে আসলে সে পারপাজ নিয়ে আসলে সে কাজ করে। কীরকম? দ্য মেজর অবজেক্টিভ অফ বায়োকেমিস্ট্রি ইজ কমপ্লিট আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড দ্য মলিকিউলার লেভেল অ্যাট দ্য মলিকিউলার লেভেল অফ কেমিক্যাল প্রসেস অ্যাসোসিয়েটেড উইথ হচ্ছে তোমার লিভিং সেল। রাইট, লিভিং সেলের মধ্যে যত ধরনের মলিকিউলার তোমার অ্যাক্টিভিটিস বা রিয়াকশন চলতেছে সবগুলো নিয়ে সে আসলে কনসার্ন। এই জায়গাটা একটু ইম্পর্টেন্ট, তুমি বলতে পারো এটা হচ্ছে বায়োকেমিস্ট্রির ইম্পর্টেন্সটা নিয়ে কথা বলবো এখন। তো দেখো বায়োকেমিস্ট্রির ইম্পর্টেন্সটা কি, আমরা ইম্পর্টেন্সটাতে যাওয়ার আগে আগে বেসিক কিছু কথাবার্তা বলি। যেমন তুমি চিন্তা করো, আমরা আমাদের বডিতে কিন্তু নর্মাল হেলথ যখন আমাদের থাকে তখন কিন্তু আমাদের সেলের মধ্যে অথবা সেলের বাইরে, হ্যাঁ, বা প্লাজমাতে হচ্ছে তোমার স্পেসিফিক অ্যামাউন্টের কিন্তু বিভিন্ন আয়নস থাকতে হয়। যে একটু আগে কিন্তু আমরা ইলেকট্রোলাইট প্রোফাইলের কথা বলে আসছিলাম, হ্যাঁ, যে ইলেকট্রোলাইট প্রোফাইল যখন যখন একজন পেশেন্ট একজন ডাক্তারের কাছে যায় তখন শুরুতেই কিন্তু কিছু টেস্ট, ম্যাক্সিমাম ডিজিজেই কিন্তু কিছু টেস্ট দেয় যে আগে আপনার ইলেকট্রোলাইট প্রোফাইলটা আসলে করে নিয়ে আসেন, যে কতটুকু সোডিয়াম আছে কতটুকু পটাশিয়াম আছে, হ্যাঁ, এগুলো কিন্তু দেখতে হয়। যদি ধরো কথার কথা সোডিয়ামের লেভেল অনেক বেশি কম, হ্যাঁ, যেমন ধরো ডায়রিয়ার ক্ষেত্রে আসলে কি হয়, আমরা ডায়রিয়া যখন হয় তখন কিন্তু আমরা ওরসালাইন খাই। ওরসালাইনে আসলে কি থাকে? হ্যাঁ, পানি দিয়ে মিশিয়ে আমরা ওরসালাইন খাই না, ওরসালাইনে আসলে কি থাকে? ওই যে একটু আগে আমি তোমাকে বললাম সোডিয়াম ক্লোরাইড, হ্যাঁ, এইসব বিষয়গুলো থাকে। তো এগুলো থাকলে এটা কি হয়, সে আসলে পানিটা ধরে রাখতে পারে। এই জন্য একটা স্পেসিফিক অ্যামাউন্টের তোমার এরকম সাবস্টেন্স থাকাটা কিন্তু জরুরি। রাইট? সো এই বিষয়গুলো নিয়ে তাহলে আসলে কে ডিল করতেছে হচ্ছে আমাদের বায়োকেমিস্ট্রি। তো দেখো প্রথম লাইনটাতেই লেখা আছে যে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মেডিসিন আর আলটিমেটলি রিলেটেড। অর্থাৎ যখনই তুমি একজন ডক্টরের কাছে যাও বা আমরা যখন একটা ডক্টরের কাছে যাই সিক অবস্থায়, তখন কিন্তু সে
আমাকে ট্রিটমেন্ট দেওয়ার আগে বা ডায়াগনোসিসের জন্য কিন্তু সে আমাকে বিভিন্ন ধরনের বায়োকেমিক্যাল টেস্ট দিয়ে থাকে, রাইট? সো প্রেসক্রিপশন করার আগেও কিন্তু সে আমাকে কি বিভিন্ন টেস্ট দিবে বা এই বিষয়টা নিয়ে আসলে আমাদের জানতে হয়। তারপরে দেখো, হেলথ ডিপেন্ডস অন হারমোনিয়াস ব্যালেন্স অন বায়োকেমিক্যাল রিয়াকশন, অর্থাৎ যত ধরনের বায়োকেমিক্যাল রিয়াকশনস আছে এগুলো যদি নর্মালি যেভাবে চলার কথা সেভাবেই যদি চলতে থাকে তাহলে আমাদের হেলথটা আসলে সুস্থ থাকবে। আর যদি না না চলে, অর্থাৎ এটা যদি কিছু অ্যাবনর্মালিটি থাকে, তখনই কিন্তু আমাদের ডিজিজ কন্ডিশন অ্যারাইজ করে, তাই না? তো এই জন্য কিন্তু বায়োকেমিস্ট্রিটা আসলে ইম্পর্টেন্ট। এই যে একটু আগেই বললাম যে ডিজিজ রিফ্লেক্টস অ্যাবনর্মালিটিস ইন বায়োমলিকিউলস। ধরো বায়োমলিকিউলস, আই মিন ধরো যে ডিএনএতে কোনো হচ্ছে একটা ধরো মিউটেশন হয়ে গেছে, তাহলে তোমার ডিজিজ কন্ডিশন অ্যারাইজ করবে, তাই না? ক্যান্সার টেন্সার হয়ে যেতে পারে। তারপরে দেখো বায়োকেমিক্যাল রিয়াকশনস অ্যান্ড প্রসেস, এগুলোর কোনো অ্যাবনর্মালিটিস যদি হয় দেন আমাদের ডিজিজ হবে। এগুলো বেসিক কথাবার্তা, এগুলো তোমরা অলরেডি বুঝো, ওকে? তারপর এইটা একটু মনে রাখতে পারো যে ইউজড ফর জুডিশিয়াল প্রসেস, যেমন ডিএনএ অ্যানালাইসিস, ওকে? আমরা জুডিশিয়াল প্রসেস অর্থাৎ বিভিন্ন ধরনের বিচারাদির ক্ষেত্রে কিন্তু এই ডিএনএ অ্যানালাইসিসটা প্রয়োজন পড়ে, হ্যাঁ। তারপরে ফিঙ্গারপ্রিন্টিংয়ের কিন্তু আমাদের প্রয়োজন পড়ে। আমরা জেনেটিক্স যখন আমরা পড়বো তখন কিন্তু এগুলো নিয়ে আমরা একটু ডিটেলস জানার ট্রাই করবো, ওকে? তো ডিএনএ ম্যাচ করা, মানে প্যাটার্নিটি ম্যাটার্নিটি টেস্টের ক্ষেত্রেও কিন্তু আমাদের কি ডিএনএ আসলে টেস্ট করে দেখা হয় যে অ্যাকচুয়াল মাকে অথবা অ্যাকচুয়াল বাবাকে, হ্যাঁ, যখন রেপ কেস বিভিন্ন আসে তখনও কিন্তু আসলে এই টেস্টগুলো কিন্তু করা হয়। সো এই জন্য আমাদের এখানে বলা হয়েছে কি ইউজড ফর জুডিশিয়াল প্রসেস লাইক ডিএনএ অ্যানালাইসিস। তারপরে বায়োকেমিক্যাল রিসার্চ হ্যাজ ইম্প্যাক্ট অন নিউট্রিশন অ্যান্ড প্রিভেন্টিভ মেডিসিন। দেখো, নিউট্রিশন কথার কথা, আমাদের ওবেসিটি ক্যালকুলেট করার মাধ্যমে, ওবেসিটি কি আমরা বায়োকেমিস্ট্রি হচ্ছে ওবেসিটি নিয়ে ডিল করে। সো যখন আমরা ওবেসিটি আমাদের মেজার করার পর কোন লেভেলে আমাদের মানটা আছে, হ্যাঁ, সেটা দেখে কিন্তু আমরা ডিসাইড করতে পারি যে আমার আসলে এখন কতটুকু পরিমাণ আসলে খাবার খেতে হবে, বা আমি আসলে এখন আমার নিউট্রিশন আসলে যেভাবে নিচ্ছি সেটা ঠিক আছে কিনা, বা কোন জায়গাটা আমার হচ্ছে নিউট্রিশনের ক্ষেত্রে আমার হচ্ছে আসলে ফুড অ্যাড করতে হবে। সো এই বিষয়টা কিন্তু আমরা দেখো এই ধরনের রিসার্চগুলোর মাধ্যমে কিন্তু হচ্ছে আমরা জানতে পারি, রাইট? তারপর হচ্ছে দেখো, বায়োকেমিক্যাল স্টাডিজ কন্ট্রিবিউট টু ডায়াগনোসিস, প্রগনোসিস অ্যান্ড হচ্ছে ট্রিটমেন্ট। একটু আগে আমি তোমাদেরকে বলে আসছি যে যখন ইলেকট্রোলাইট প্রোফাইল করে যদি কম বেশি হয় তখন আসলে কি হয়, ওইটার মাধ্যমে ডায়াগনোসিস করা যায় যে আচ্ছা এই ডিজিজটা আছে। তারপরে ধরো ডাক্তার তোমাকে ভর্তি দিল, হ্যাঁ, ভর্তি দেওয়ার পর সে ফলো আপে রাখছে, ফলো আপে রাখার পর 2 দিন 4 দিন পর পর কি আবার টেস্ট দেয় না যে আচ্ছা এখন আসলে অক্সিজেনের লেভেলটা জানি কত, বা এখন হচ্ছে সোডিয়ামের লেভেলটা কত, পটাশিয়ামের লেভেলটা কত। সে অর্থাৎ প্রোগনোসিস করে, সে আসলে ফলো আপে রাখার মাধ্যমে কন্ডিশনটা কি বেটার হচ্ছে না খারাপ হচ্ছে না সেম অবস্থায় আছে সেইটা কিন্তু বোঝার ট্রাই করে। তারপরে হচ্ছে কি এইটার পুরো এই ডায়াগনোসিস অ্যান্ড প্রোগনোসিসের বেসিসে সে কিন্তু আসলে ট্রিটমেন্ট দেয়। সো এই ছিল আমাদের আজকের পুরো পড়াশোনা। তো চলো আমরা 1 মিনিটে একটু জাস্ট রিক্যাপ করি আমরা কি পড়ছি। আমরা জাস্ট পড়ছি হচ্ছে আজকে যে সলিউশন কি। সলিউশন হচ্ছে একটা হোমোজেনাস মিক্সচার যেখানে টু অর মোর সাবস্টেন্সেস ইউনিফর্মলি থাকে অ্যামাং ইচ আদার অ্যান্ড হচ্ছে ফর্ম আ সিঙ্গেল ফেজ অ্যাট এ ডেফিনিট টেম্পারেচার অ্যান্ড প্রেশার। অ্যান্ড এটার মধ্যেই হচ্ছে আমরা রিডিং কোশ্চেন হিসেবে সলিউট কি, সলভেন্ট কি, হোমোজেনাস মিক্সচার কি, হেটারোজেনাস মিক্সচার কি, হোমোজেনাস সলিউশন কি, হেটারোজেনাস সলিউশন কি, প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা জানছি, এগুলো সম্পর্কে তোমরা একদম ক্লিয়ার আইডিয়া আছে। দেন আমরা সলিউশনের ক্লাসিফিকেশনটা পড়তে গিয়েছিলাম। তো পড়তে যাওয়ার পর আমরা আজকেই পড়ে ফেলতাম যেহেতু প্রথম ক্লাস পড়া হয়নি। বাট এই এইটার জন্য পরের ক্লাসে, সেকেন্ড ক্লাসে যখন আমরা সলিউশনের প্রত্যেকটা ডিটেলস নিয়ে হচ্ছে আমরা আলোচনা করবো, এটার জন্য প্রিলিমিনারি কিছু নলেজ লাগে, লাইক মোল কি, অসমোল কি, অ্যাটম কি, মলিকিউল কি, অ্যাটমিক ওয়েট কি, মলিকিউলার ওয়েট কি, ইকুইভ্যালেন্ট ওয়েট কি, এই প্রত্যেকটা জিনিস নিয়ে কিন্তু আমরা একদম ডিটেলস হয়ে জানার চেষ্টা করছি। আশা করছি তোমার ক্লাসগুলো, আজকের ক্লাসটা খুব ভালো লাগছে। অ্যান্ড আমরা কিন্তু ঠিক এভাবেই প্রত্যেকটা ক্লাস করার চেষ্টা করব। আমরা ক্লাসেই বলে দিব যে আমরা প্রত্যেকটা ক্লাসে কিন্তু আমরা বেসিক ক্লিয়ার করবো, এটা মাস্ট। অ্যান্ড ক্লাসেই হচ্ছে আমরা তোমাদেরকে বলে দিব যে এইটা পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট, এটা পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট না, বাট কিছু কিছু টিচার আসলে মাঝে মধ্যে পড়ায়, এই জন্য আমাদের পড়তে হবে। আর কিছু কিছু টপিক আমি তোমাকে বলে দিব যে এটা ভাইবা কার্ডে থাকে, যেমন সলিউশন, এটার ডেফিনিশনটা কিন্তু ভাইবাতে কিছু কার্ড কোশ্চেন থাকে, ওই কোশ্চেনে কিন্তু এই ডেফিনিশনটা কিন্তু থাকে, ওকে? সো কোনটা পরীক্ষায় ইম্পর্ট্যান্ট কোনটা ইম্পর্ট্যান্ট না, এগুলো অ্যানালাইসিস সহ আমরা একদম বেসিক ক্লিয়ার করার মতো, কনসেপ্ট ক্লিয়ার করার মতো প্রত্যেকটা ক্লাস কিন্তু নিতে থাকবো, ওকে? সো সেকেন্ড ক্লাসে আবার তোমাদের সবার সাথে দেখা হচ্ছে। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে সেকেন্ড ক্লাসে। বাই।